কণ্ঠের তেজে রাতের আধার ভয় পেল, গুটিয়ে গেল। পালাতে চাইলেও জড়সড় হয়ে চেয়ে রইল জমিনের ওপর বাস করা এক পরম দুঃখী নারীর দিকে। ধ্রুব পরপর আয়েশির সাথে যোগাযোগ করতে চাইছে, পারছে না। আয়েশির সেলফোন বন্ধ দেখাচ্ছে। ধ্রুব রাগে তার সেলফোন বিছানার উপর ছুঁড়ে ফেলল। রাগে কাঁপছে সে। ভোর সকালে বেরিয়েছে, এখানেও আসার নাম গন্ধ নেই। বেশি ছাড় দিয়েছে বলেই সাহস বেড়ে গেছে। ডানা কাটার জন্য তর পাচ্ছে। ধ্রুব ওসমানকে ডাকলো। ওসমান জড়সড় হয়ে ধ্রুবর কাছে এলো। ধ্রুব দ্রুত গায়ে জ্যাকেট জড়িয়ে বলল, গাড়ি বের করো, আমি বেরোবো। ঢাকা শহর হন্য হয়ে খুঁজে গেল আয়েশিকে, পেল না। রাত বিরাতে কোথায় গেল এই মেয়ে? ধ্রুবর রাগে মাথা দপদপ করছে, মস্তিষ্কে রক্ত ফুটছে। আয়েশিকে ধ্রুব ইচ্ছে করে একটু স্বাধীনতা দিয়েছিল। ভেবেছিল স্বাধীনতা পেলে আয়েশির মন খানিক নরম হবে, ভালোবাসবে ধ্রুবকে। অথচ ঘটেছে তার উল্টোটা। কি লাভ এত স্বাধীনতা দেওয়ার, যদি দিন শেষে পাখি পিঞ্জিরায় ফিরে না আসে? ধ্রুব হার মেনে ঘরে ফিরে এলো। ইতিমধ্যে পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। ধ্রুব বাড়ি ফিরে নিজের কক্ষে এলো। আয়েশিকে পাওয়া যাচ্ছে না, কতটা ভয়ঙ্কর সংবাদ। আশেপাশে ধ্রুবর শত্রুর অভাব নেই। কেউ যদি জেনে যায় ধ্রুব ইউহান শেখের মতো ক্ষমতাশীল ব্যক্তির স্ত্রী নিখোঁজ, শত্রুদের জিব্বা দিয়ে লালা গড়িয়ে পড়বে আয়েশির ক্ষতি করার জন্য। আর ধ্রুব এই সুযোগটা তাদের দিতে চাচ্ছে না। আয়েশির সকল বন্ধু বান্ধবের আজ রাতের মধ্যে লকআপে দেখতে চাই। 30 ডিগ্রি টর্চার পড়লে সব উগড়ে দেবে। 1 ঘন্টার মধ্যে আয়েশিকে আমার সামনে চাই, বুঝছো? ধ্রুব সেলফোনে কানে কথা বলতে বলতে আয়েশির কক্ষে এলো। উদ্দেশ্য আয়েশি সম্বন্ধে কোনো গোপন তথ্য পাওয়া যায় কিনা। হয়তো এই তথ্যের পেছনে ছুটে ধ্রুব আয়েশির কাছে পৌঁছে দিতে পারবে। সেলফোনে কথা বলতে বলতে ধ্রুব আয়েশির কক্ষে এলো। কিন্তু হঠাৎ বারান্দা থেকে কান্নার শব্দ শুনে ধ্রুব থমকে যায়। আয়েশির কণ্ঠ। আয়েশি কি বাড়িতেই? ধ্রুব ধীর হাতে সেলফোন কান থেকে নামায়। সেলফোন পকেটে পুরে এগিয়ে যায় বারান্দার দিকে। বারান্দার দরজা খুলে ধ্রুব হতভম্ব হয়ে যায়। ঝুম বৃষ্টির মধ্যে আয়েশি বারান্দার মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। মুখমণ্ডল দু হাঁটুর মধ্যখানে লুকিয়ে রাখা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যার ফলে শরীরে কম্পন পরিলক্ষিত হচ্ছে। আয়েশিকে পেয়ে ধ্রুবর চোখে শান্তি নামে। মনের ঝড় নিমিশেই শান্ত হয়। অবশেষে আয়েশিকে খুঁজে পেয়েছে সে। কিন্তু ধ্রুবর মাথায় আপাতত খুশির চেয়ে বেশি রাগ হচ্ছে। মন চাচ্ছে মেয়েটাকে টুকরো টুকরো করে ফেলতে। ধ্রুব নিজের রাগ দমন করতে পারল না। দ্রুত পায়ে আয়েশির কাছে আসলো। অতপর একটানে আয়েশিকে সোজা করে দাঁড় করালো। আচমকা আক্রমণ করায় আয়েশি ভয় পেয়ে গেল। ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে চাইল। ধ্রুব সে চাউনি লক্ষ্য না করে ধাম করে আয়েশির ডান গালে সজোরে থাপ্পড় বসানো। থাপ্পড়ে বিকট শব্দে চারপাশ ভয়ানকভাবে কেঁপে উঠল। আয়েশির কান ভন ভন করতে লাগলো। গালে বোধ করি কেউ আগুন লাগিয়ে দিয়েছে। জ্বলে পুড়ে যাচ্ছে তার নরম তুলতুলে গাল। আয়েশি গালে হাত দিয়ে স্ত্রীর দৃষ্টিতে ধ্রুবর দিকে চাইল। ধ্রুব এখনো রেগে আছে। রাগে তার পেটানো বলিষ্ঠ দেহ কাঁপছে। ধ্রুব একটু সরে গেল। বাম হাত কোমরে রেখে ডান হাতের আঙুল কর্তৃক কপাল চুলকালো। আর চোখে আয়েশির দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। আয়েশি গালের ব্যথায় কেঁদে উঠল। গাল আগুনের ন্যায় গরম হয়ে আছে। এত জোরে কেউ মারে? হাত নয় যেন দানব। ধ্রুব আয়েশির কান্নার শব্দে মহাবিরক্ত হলো। তর্জনী উঁচু করে বলল, এই মেয়ে কাঁদবে না, কাঁদবে না বলছে। কাঁদলে মেরে ফেলবে একদম। আয়েশি ভয় পেল। কান্না থামানোর চেষ্টা করলো, ভয়ে কান্না থেমে গেছে। এখন ক্রমাগত হেঁচকে দিচ্ছে। ধ্রুব এবার একটু শান্ত হয়ে ঢোক গিলে বলল, সকাল থেকে রাত অব্দি কোথায় ছিলে? হ্যাঁ, মানুষ মনে হয় না আমাকে? সম্পূর্ণ ঢাকা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু না, ম্যাডাম তো অদৃশ্য হয়ে আছেন। আর সেলফোন, সেলফোন আছে কিসের জন্য? পুজো করার জন্য? ফোন রিসিভ করে একবার বলা যাচ্ছিল না আমি বাসায় আছি? চুপ করে থাকবে না, উত্তর দিবে। আয়েশি ভয়ে ভয়ে চোখ পিট পিট করে গালে হাত রেখে বোকার মতো বলল। সেলফোন ভিজে নষ্ট হয়ে গেছে। ধ্রুব অসহায় বোধ করলো। চোখ উল্টে বিড়বিড় করলো। ও ড্যাম। আয়েশি এখনো কাঁদছে। তবে এই কান্নার শব্দ নেই, নীরবে শুধু চোখ উপচে জল গড়াচ্ছে। প্রিয়তমার চোখের অশ্রু ধ্রুবর কাছে সহস্র তলোয়ারের আঘাতের সমান। প্রিয়তমা যখন কাঁদে, ধ্রুবর ইচ্ছে হয় সম্পূর্ণ দুনিয়াকে স্তব্ধ করে দিতে, প্রিয়তমাকে বুকের সাথে পিষে ফেলতে, তার চোখের জল নিজের জিহ্বা দ্বারা শুষে ফেলতে। ধ্রুব তাই করল। আয়েশিকে বাহু টেনে নিজের মধ্যে নিয়ে নিল। আয়েশির নরম শরীরকে নিজের শক্ত দেহের মাঝে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে মিষ্টি সুরে বলল, সরি বলবো না, কারণ ধ্রুব কাউকে কখনো সরি বলে না। দোষ করেছ, শাস্তি পেয়েছ, একই ভুল পুনরায় করবে না, ঠিক আছে?
আয়ুষী ধ্রুবর বুকের মধ্যে পড়ে আছে। ভীষণ অস্থির লাগছে। ধ্রুবর বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, পারল না। ধ্রুব বলল, শুধু শুধু অপচয় করছো। তুমি জানো আমি যতক্ষণ না ছাড়বো তুমি আমার থেকে ছুটতে পারবে না। আমি মৃদুল না। ধ্রুবর কথায় আয়ুষী চমকে ওঠে। ধ্রুব কি তবে সব শুনে নিয়েছে? কেমন করে? সে কি মন পড়ার মন্ত্র জানে? ধ্রুব মুচকি হেসে আয়ুষীর চুড়ে ঠোঁট বোলালো। আয়ুষীর চোখ খিচে নেয়। অন্য পুরুষের স্পর্শ আয়ুষীর কাছে বিষ সমতুল্য। ধ্রুব আয়ুষীকে নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে, বলে, ফ্রেশ হও, ভিজে শরীরে থাকলে অসুস্থ হয়ে যাবে। আয়ুষী কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল নিজের স্থানে। ধ্রুব চলে যেতে উদ্যত হয়, তবে আয়ুষী পেছন থেকে ধ্রুবর হাত ধরে ফেলে। ধ্রুব চরম বিস্মিত হয়, ভ্রু কুঁচকে যায়, কপালের ভাঁজ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। আয়ুষী নিচ থেকে ধ্রুবকে স্পর্শ করেছে, বিশ্বাস হচ্ছে না ধ্রুবর। ধ্রুব পেছন ফেরে, তার অবাক চোখ আয়ুষীর পানে আটকে। আয়ুষী ধ্রুবর হাত ধরে কাতর স্বরে অনুরোধ করে, আমায় এই শহর থেকে দূরে কোথাও নিয়ে চলুন না। এই শহরে ঘৃণা থাকবে না, ধোঁকা থাকবে না, মন ভাঙার খবর থাকবে না। এই শহর, এই ঘৃণার শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। ধ্রুব কিয়ৎক্ষণ আয়ুষীর দিকে চেয়ে রয়, অতঃপর মৃদু হেসে বলে, নিয়ে যাব খুব শীঘ্রই। আয়ুষী দীর্ঘশ্বাস ছাড়ে। ধ্রুবর হাত সেরে বারান্দার গ্রিল ঘেঁষে দাঁড়ায়। ভালো লাগছে না কিছুই, অস্থির লাগছে ভীষণ। কিছু কি খারাপ ঘটছে জানে না। ধ্রুব এখনো নিজের হাতের দিকে চেয়ে, আয়ুষীর স্পর্শ এখনো ধ্রুব নিজের হাতের মধ্যে উপলব্ধি করতে পারছে। আয়ুষীর গায়ের মিষ্টি ঘ্রাণ এখনো ধ্রুব অনুভব করছে। ধ্রুবর বুক ধুকপুক ধুকপুক করছে। ধ্রুব হাত উঠিয়ে আয়ুষীর স্পর্শ করা জায়গায় গভীর চুমু খেলো। আবেগে চোখ বুঝে এলো তার। ধ্রুবর মনে হলো সে স্বর্গে ভাসছে, নিজেকে মাতাল লাগছে ভীষণ। ধ্রুব চোখ তুলে আয়ুষীর দিকে চাইল, আয়ুষী আকাশের দিকে চেয়ে। ধ্রুব তার একান্ত ব্যক্তিগত আকাশের বাণী চেয়ে। আয়ুষী ধ্রুবর একান্ত ব্যক্তিগত আকাশের নাম, যার উপর ধ্রুব ব্যতীত আর কারো অধিকার নেই, থাকতে পারে না। আয়ুষী শুধু ধ্রুবর, এই ধ্রুব ইউহান শেখের। লাগেজ প্যাক করো, আমরা প্যারিস যাচ্ছি। ভোরের আলো ফুটতে এখনো বেশ দেরি। সারা রাত কেঁদে মাত্রই ঘুমিয়েছে আয়ুষী। আয়ুষীর চোখে এখন প্রচুর ঘুম লেগে আছে। আয়ুষী চোখ পিট পিট করে চাইল। ধ্রুব আয়ুষীর দিকে ঝুঁকে, মুখ ভয়ঙ্কর গম্ভীর। আয়ুষীকে জেগে উঠতে দেখে ধ্রুব সরে গেল। আয়ুষী কিছুক্ষণ থেমে বলল, এখন যাব এত সকালে? হ্যাঁ। ধ্রুব হেঁটে আলমারি থেকে জরুরি নথিপত্র বের করছে। আয়ুষী ধ্রুবকে লক্ষ্য করল, সম্পূর্ণ তৈরি ধ্রুব। আয়ুষী হামি দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। এলোমেলো চুল হাত খোপা করে কাঁটা দিয়ে আটকে বিছানা ছেড়ে নামলো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে লাগেজ গোছাতে শুরু করলো। মন খারাপ করছে আয়ুষীর। মৃদুলের স্মৃতি থেকে পালাতে শহর ছাড়ছে, তবে পারবে কি মৃদুলের স্মৃতি মন থেকে চিরতরে মুছে ফেলতে? কিংবা মৃদুলের প্রতি ঘৃণার অনুভব থেকে মুক্ত হতে পারবে কি? আয়ুষী জানে না, তবুও আশা করছে। মানুষ আশার উপর বাঁচে। আশা আছে বলেই মানুষ জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে। আয়ুষী আলমারি থেকে কাপড় বের করছে। হঠাৎ চোখ পড়ল আলমারির ড্রয়ারে রাখা মৃদুল এবং আয়ুষীর একটি সুন্দর ফটো ফ্রেমের দিকে। আয়ুষী কিয়ৎক্ষণ চেয়ে রইল ফটোটির দিপানে। আয়ুষী চোখ ভরে আসছে, আবার মন খারাপ করছে। আয়ুষী হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ছবিটিকে। অতঃপর কিছু একটা মনে পড়ায় ফটোটি নিয়ে লাগেজে পুরে নিল। ধ্রুব দেখল, তবে কিছু বলল না। নথিপত্র দেখতে মন দিয়ে বলল, শীতের কাপড় নিও। আয়ুষী মন ভার করে বাকি কাপড় ব্যাগে পড়ল। ধ্রুবর কাজ শেষ হলে সে প্রয়োজনীয় নথিপত্র ব্যাগে পুরে আয়ুষীর কাছে এলো। আয়ুষী কাপড় ভাঁজ করছে। ধ্রুব লাগেজের সামনে থেকে আয়ুষীকে সরিয়ে লাগেজ খুঁজে মৃদুলের ছবির ফ্রেমটি বের করে মাটিতে শক্ত করে ছুঁড়ে ফেলল। কাচের ফ্রেমটি মাটিতে পড়ে কয়েক টুকরোয় বিভাজিত হলো। সম্পূর্ণ ছবিটি সম্পূর্ণ নষ্ট হলো। মৃদুলের মুখশ্রী ভাঙা কাচের আড়ালে ঢাকা পড়ল। আয়ুষী হতভম্ব হলো, মুখে হাত চেপে ফেলে চোখে চাইল ভাঙা ছবির দিকে। চোখে জল এসে গেল তার। প্রিয় মানুষের স্মৃতি নিজের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখে রাগে মাথার নিউরন কেঁপে উঠল। আয়ুষী ধ্রুবর দিকে চেঁচিয়ে বলল, এটা কি করলেন আপনি? আমাদের ছবি ভেঙে ফেলেন কোন সাহসে? ধ্রুব নির্বিকার। মৃদু রেগে আয়ুষীর কোমর চেপে নিজের দিকে টেনে নিল। আয়ুষীর রাগে তখন কাঁপছে। ফুলে গেছে মৃদুলের দেওয়া শত আঘাতের স্মৃতি। শুধু মনে রয়ে গেছে মৃদুলের দেওয়া প্রণয়ের সুন্দর মুহূর্ত সমূহ। আয়ুষী ধ্রুবর বুকে হাত দিয়ে ধাক্কা দিল ছাড়া পাওয়ার জন্য, পারল না। ধ্রুব আয়ুষীর কপালের চুল কানের পেছনে গুজে দিয়ে বলল, আজ থেকে মৃদুলকে তা ভুলে যাও।
আজ থেকে আমাদের অর্থই শুধু আমি তুমি। ঘৃণার শহর থেকে পালাতে চাইছ, অথচ ঘৃণার স্মৃতি বই নিয়ে যাচ্ছ দূর দেশে। এমন করলে হবে? মৃদুলকে ভুলতে চাইলে তার সকল স্মৃতিকে এভাবেই ভেঙে টুকরো টুকরো করতে হবে, বুঝছো? আয়েশি মাথা নিচু করে নিল। সত্যিই তো, যাকে ঘৃণা করে নিজের দেশ থেকে পালাচ্ছে তার স্মৃতি এখনও বইছে কেন সে? আয়েশি মৃদু স্বরে বলল। আমায় ছাড়ুন। ধ্রুব ভ্রু বাঁকিয়ে ছেড়ে দিল, মূলত দেখতে চাইছে ধ্রুবর দেওয়া টোপে কাজ করেছে কিনা। আয়েশি মাটিতে দপ করে বসে পড়ল। মৃদুলের ছবির উপর থেকে ওনা দিয়ে কাচের টুকরো সরালো, অতপর ছবিটা হাতে নিয়ে এক টানে ছবিটিকে ছিঁড়ে দুটুকরো করে ফেলল। অতপর 3 টুকরো, 4 টুকরো, 10 টুকরো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। আয়েশি ছবির টুকরোগুলোকে বুকের সাথে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। মৃদুলের স্মৃতি মুছে ফেলা আয়েশির কাছে অতটা সহজ না। আয়েশি পারবে না, পারছে না। মৃদুল আয়েশির শিরা উপশিরার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। আয়েশি চাইলেও সেই স্মৃতি মুছে ফেলতে পারছে না। ধ্রুবর রাগ হচ্ছে ভীষণ, তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করল। আয়েশির পাশে বসে আলতো করে আয়েশির চুলে হাত বুলিয়ে বলল। শান্ত হও আয়েশি। আয়েশি শূন্য না, ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর বুকের ওপর। আচমকা আক্রমণে ধ্রুব পেছনে পড়ে যেতে যেতে সামনে নিল। স্তব্ধ চোখে চোখ নিচু করে আয়েশির দিকে চাইল। আয়েশি ধ্রুবর বুকের শার্ট 2 আঙুল দিয়ে খামচে ধরে উন্মাদের মতো কাঁপছে। বারবার বলছে, আমি পারবো না। যাকে এতটা বছর নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি তাকে ঘৃণা করতে পারবো না। আমি মরে যাব, আমি মরে যাব। আবার মৃদুল। আয়েশি তার ওই বুকের ওপর পড়ে অন্য কাউকে ভালোবেসে চোখের জল ফেলছে। ভাবতেই ধ্রুবর রক্ত গরম হয়ে যাচ্ছে। ধ্রুব চোখ বুঝে রাগকে সামনে নিয়ে আয়েশির 2 গাল নিজের মুঠোয় পুড়ে নিয়ে আয়েশির মুখ নিজের দিকে উঁচু করল। নরম কণ্ঠে বলল। এ আয়েশি, তাকাও আমার দিকে। আয়েশি কান্না থামিয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব বলল, যে তোমার ভালোবাসাকে অগ্রাহ্য করে অন্য কাউকে ভালোবেসে সুখী ছিল, তার জন্য তুমি তোমার চোখের জল ফেলতে চাও? এত সস্তা তোমার চোখের জল? সে কখনোই তোমায় ভালোবাসেনি, তাই তাকে ভালোবেসে কষ্ট পাওয়া উচিত না। তার ভালোবাসাকে গলায় টিপে মেরে ফেলো, কবর দিয়ে দাও এই মৃত অনুভূতিগুলোকে। আমি জানি তুমি পারবে। কে পারবে না? আয়েশি মাথা নাড়ল, যার অর্থ পারবে সে। ধ্রুব হাসল। তার বাঁকা হাসি আয়েশি দেখল না। দেখলে হয়তো বুঝতে পারত ও হাসি হাসি নয়, বরং কাউকে পরাস্ত করে নোংরা বিজয়ের হাসি। আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র রঙের অজস্র মেঘেরা। প্লেন মেঘেদের বুক ছিঁড়ে সামনে এগিয়ে যাচ্ছে। আয়েশি জানালার পাশে বসেছে। জানালার পানি দৃষ্টি নিক্ষেপ করল আয়েশি। চারপাশে শুভ্র রং ছাড়া কিছু দেখা যাচ্ছে না। চোখের মনি ঝাপসা হচ্ছে সাদার মায়ে। আয়েশি জানালায় হাত রাখলো। ধ্রুব বলেছে জানালা খোলা যাবে না, তাই সে জানালার কাছে হাত রেখে অদূরের মেঘগুলো ছুঁতে চাইল। কাছও কি ঠান্ডা, মনে হচ্ছে আয়েশি সত্যি সত্যি মেঘ ছুঁতে পেরেছে। কিছু খাবে? ধ্রুব পাশ থেকে প্রশ্ন করল। আয়েশি আনমনে বলে ফেলল। হ্যাঁ, মেঘ খাবো। ধ্রুব ভ্রু কুচকে ফেলে, বিরক্ত হয়ে বলে। মেঘ খাওয়া যায়? আয়েশির মন খুব ভালো লাগছে। মেঘের সাদা যেন আয়েশির ভেতরের সকল মন খারাপ রাক্ষসের ন্যায় শুষে নিয়েছে। আয়েশি উচ্ছ্বাসের সহিত বলল। মেঘ খেতে পারলে অনেক ভালোই লাগতো। মুখে দিলেই হাওয়াই মিঠের ন্যায় মিলিয়ে যেত। ইস, মেঘ যদি খাওয়া যেত। প্যারিসের সেদিন ভীষণ ঠান্ডা, গা জমে বরফ হয়ে যাওয়ার মতো কনকনে শীতে আয়েশির অবস্থা করুন। আয়েশি 2 হাতে কাঁধের অংশ ঢেকে শীতে কাঁপতে লাগলো। দাঁতে দাঁত লেগে যাচ্ছে। ঠক ঠক শব্দে আয়েশি নিজে প্রচণ্ড বিরক্ত। ধ্রুব পাসপোর্টের ঝামেলা মেটাচ্ছে। আয়েশিকে কাঁপতে দেখে ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে নিজের গায়ের জ্যাকেট খুলে আয়েশির হাতে ধরিয়ে দিয়ে বলল। এত পাতলা সোয়েটার আনছো কেন? বলেছিলাম না এখানে ঠান্ডা বেশি। শীতে আয়েশির গলা জমে যাচ্ছে, কথা বলতে পারছে না। অন্যথায় আয়েশি ধ্রুবকে কত কটুক কথা শুনিয়ে নিত। আয়েশির রাগ হলো। ধ্রুবর জ্যাকেট ফিরিয়ে দিয়ে বলল। ল- লাগবে না। ধ্রুব কিছু বলল না, চুপচাপ জ্যাকেট আবার গায়ে দিয়ে পাসপোর্ট দেখতে লাগলো। আয়েশি মুখ বাঁকালো, মনে মনে বলে। জ্যাকেট দিয়ে আবার ফিরিয়ে নিল, খারাপ লোক। ধ্রুব পাসপোর্টের ঝামেলা মিটিয়ে আয়েশির কাঁধ ধরে হাঁটতে লাগলো। এখন হোটেলে উঠবে তারা। ধ্রুবর স্পর্শে আয়েশির ভীষণ অস্বস্তি হলো। হাঁসফাঁস করে উঠল সর্বাঙ্গ। ধ্রুব জানে আয়েশির ধ্রুবর এমন স্পর্শ পছন্দ নয়, তবুও সে ক্ষণে ক্ষণে আয়েশিকে নানাভাবে স্পর্শ করবে। কবে শুধরাবে এই লোক? আয়েশি কাঁধ সংকুচিত করে নিভু কণ্ঠে বলল। ছাড়ুন। ধ্রুব যেন শুনেও শুনল না। উসমানকে লাগে জানতে বলে সামনে এগিয়ে গেল। উসমান পিছু পিছু হেঁটে আয়েশি ও ধ্রুবর কাণ্ড দেখছে।
আয়েশির ছটফট করা ধ্রুবর শীতল কণ্ঠের রাগ, চোখ রাগানি দেখে ওসমান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করো। এত ভালো মেয়েটা শেষে কিনা এই হিংস্র মানুষের জালে ফেসে গেল। হাইরে নিয়তি। হ্যালো ইয়াং ম্যান। ধ্রুবকে দেখে একজন ফরাসি লোক দৌড়ে এসে জড়িয়ে ধরে। আচমকা আক্রমণে ধ্রুব কিছুটা হতভম্ব হলো। লোকটা ধ্রুবকে ছেড়ে দিয়ে ফরাসি ভাষায় কিছু একটা বলল। ধ্রুব এবার একটু হাসল, হয়তো চিনতে পেরেছে ফরাসি লোককে। ধ্রুব ফরাসি ভাষায় লোকটার সাথে কিছুক্ষণ কথা বলল। আয়েশি ফ্যালফ্যাল চোখে তাদের দুজনের কথা শুনে গেল। তাদের কথোপকথনের কিছুই আয়েশির বোধগম্য হলো না। ধ্রুব একসময় আয়েশির কাঁধে হাত রেখে ফরাসি লোককে কিছু বলল। আয়েশি বুঝতে পারল ধ্রুব লোককে আয়েশির সাথে পরিচয় করাচ্ছে। আয়েশি মৃদু হেসে হ্যালো বলল। ফরাসি লোক আয়েশির সাথে বকবক করে কিছুক্ষণ ফরাসি ভাষায় কথা বলল। আয়েশির কান ভন ভন করতে লাগলো ফরাসি ভাষা শুনে। লোকটার বলা একটা কথাও আয়েশি বুঝতে পারল না, শুধু বোকার মতো চেয়ে রইল। ধ্রুব সেটা বুঝতে পারল। লোকটার কাঁধে হাত রেখে শুধরে দেওয়ার ভঙ্গিতে বলল, ম্যান, শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। লোকটার মুখ চুপসে গেল। এতক্ষণ তাহলে সে অযথাই বকবক করে গেল? কতক্ষণ কথা জলে ভেসে গেল। লোকটার বোধহয় আফসোস হলো একটু। লোকটা আয়েশিকে ক্ষীণ কণ্ঠে সরি বলে ধ্রুবর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। লোকটা চলে গেলে ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বিরক্তি নিয়ে বলে, কোথা থেকে আসে এসব পাগল রবিশ? আয়েশি অবাক হলো। লোকটার সাথে যখন কথা বলছিল ধ্রুবকে একটুও বিরক্ত দেখাচ্ছিল না, অথচ এখন বলছে সে বিরক্ত হয়েছে। ধ্রুব কিন্তু দারুণ অভিনয় করতে পারে। আয়েশি প্রশ্ন করল। আপনি ফ্রেঞ্চ জানেন? ধ্রুব গাড়িতে উঠে আয়েশির পাশে বসলো, চোখের সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে বলল, হ্যাঁ। আপনি মোট কয়টা ভাষা জানেন? ধ্রুব দ্রুত ভাঁজ ফেলে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল। আরও মানে 25টা। আয়েশি ভীষণ বিস্মিত হলো। এতটা ভাষা জানে সে? সে মানুষ নাকি রোবট? আয়েশি বাংলা ইংরেজি ছাড়া আর কোনো ভাষা জানে না, আর সে 25টা ভাষা কি সুন্দর বোঝে। আয়েশি নিজের কোমরে শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল খানিক। চকিতে নিজের কোমরের দিকে চেয়ে দেখল। ধ্রুব আয়েশির কোমরে হাত রেখে এক হাতে ফোন দেখছে। আয়েশি হাফ ছাড়ো, এমনিতেই শীতে মরে যাচ্ছে, তার মধ্যে ধ্রুব ঠান্ডা হাত আয়েশির সারা গায়ে যেন জ্বর তুলে দিচ্ছে। আয়েশি জোরপূর্বক ধ্রুবর হাত নিজের কোমর থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, পারল না। এবার 2 হাত ব্যবহার করো, তবুও পারল না। আয়েশির রাগ হলো, হাত না দানব, এত জোর তার হাতে। নিজের কাজে বিঘ্ন ঘটায় ধ্রুব বিরক্ত নিয়ে তাকালো, ভ্রু কুচকে বলল, কি হয়েছে, এত নড়ছো কেন? আয়েশি তেতো কণ্ঠে বলল। হাত সরান, শীত লাগছে আমার। ধ্রুব ঠোঁট হেসে উঠল। বাঁকা হাসিতে মুহূর্তেই ধ্রুবর সম্পূর্ণ মুখে ছড়িয়ে গেল। আয়েশি জানে এ হাসি কেমন, একদম দুষ্টু খারাপ হাসি। আয়েশি ভ্রু কুচকে চাইল ধ্রুবর দিকে। এখন নিশ্চয়ই ধ্রুব কয়েকটা বেফাস কথা বলে আয়েশির কান ঝালাপালা করে দিবে। আয়েশি অস্বস্তিতে ভুগতে দেখে তার ভালো লাগে কিনা ধ্রুব তাই করল। ধ্রুব আয়েশির কানের কাছে ঠোঁটে নিয়ে মৃদু স্বরে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না, ছুঁয়ে ছুঁয়ে একদম গরম করে দেব। আয়েশি থতমত খেয়ে গেল। পেটের ভেতর গুরুম গুরুম করে উঠল, কান থেকে আগুন বের হওয়ার মতো বোধ হলো। হাঁসফাঁস করে ধ্রুবর দিকে রাগী নয়নে চাইল, অতঃপর ধ্রুবকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে নিল। ধ্রুব হাসছে। আয়েশি রেগে বলল, মুখ সামনে কথা বলুন। অনেক সামনে থেকেছে, আর না, প্রেমের শহরে এসেছি আমরা, তাই সামনে থাকার দিন শেষ। এখন যা হবে সব নির্লজ্জ বেসামাল রক্তজবা। এবার থেকে তো তোমাকে আমি লজ্জা দিয়ে মেরে ফেলবো। আয়েশি হতভম্ব হয়ে পড়ল। ছি, কথার কি ছিঁড়ে! মৃদুর আয়েশির প্রেমিক হওয়া সত্ত্বেও এত অসভ্য কথা বলতো না, কিন্তু এই ধ্রুব অসভ্যতার সকল সীমা পেরিয়ে গেছে। আয়েশির রাগে ধ্রুবর গলার নখ দিয়ে খামচে ধরল। ধ্রুব ব্যথা পেল, অথচ মুখে কোনো রূপ আর্তনাদ করল না, বরং বলল, তোমার ছোঁয়া আমাকে উন্মাদ করে দেয় রক্তজবা, হোক না সেটা কোনো ব্যথাতুর আঘাত। আয়েশি হার মানল। ধ্রুবকে পরাস্ত করা আয়েশির কাছে অসম্ভব ঠেকেছে। ধ্রুব সকলকে যেমন ব্যথায় ঝাঁঝরা করে ফেলতে পারে, তেমন নিজেও সহস্র ধারালো ব্যথা মুখ বুঝে সহ্য করতে পারে। আয়েশি অবাক হয়, এমন লোকও হয় বুঝি। অতপর সম্পূর্ণ পথ ধ্রুব আয়েশিকে তার নির্লজ্জ কথা দ্বারা জ্বালিয়ে গেল। হোটেলের সামনে যখন গাড়ি থামলো, আয়েশি ঝটপট গাড়ি থেকে নেমে হাফ ছড়ো। তার কান এখনো ধপধপ করছে, গাল লাল হয়ে গেছে, মাথা ভনভন করছে। ধ্রুব আয়েশির এহেন করুণ অবস্থা দেখে মৃদু হাসল। তার লজ্জাবতী লতিকা।
হোটেলের সবচেয়ে ব্যয়বহুল কক্ষ ধ্রুব নিজেদের জন্য বুক করলো। আয়শী ধ্রুব ক্লান্ত পায়ে কক্ষে প্রবেশ করলো। কক্ষটা পর্যবেক্ষণ করে আয়শীর চোখ কপালে উঠল। কক্ষটা হানিমুনে আসা কাপলদের জন্য সাজানো হয়েছে। বিছানা ভালোবাসার আকারের, চারিদিকে গোলাপের পাপড়ি ছড়ানো, মোমবাতির আলো জ্বলজ্বল করে চারিদিকে আলো ছড়াচ্ছে। আয়শী এসব সাজ দেখে রেগে মেগে আগুন হলো। ধ্রুবর দিকে চেয়ে বলল। এসব কি কক্ষ নিয়েছেন আপনি? ধ্রুব হাত ঘড়ি খুলে টেবিলে রাখলো। হিটারের তাপমাত্রা বাড়িয়ে দিল। জ্যাকেট খুলে বলল। হানিমুনের। হানিমুন? আমরা কি হানিমুনে এসেছি? হ্যাঁ। মানে? দেখুন, আমার এসব সাজ অসহ্য লাগছে। শীঘ্রই কক্ষ বদলান, নইলে আমি এই কক্ষে থাকবো না। থেকো না, বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যাও। আয়শী হতভম্ব হলো। ধ্রুব তাকে বেরিয়ে যেতে বলেছে, হ্যাঁ বলবেই তো। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আয়শী এই শহরের কিছু চেনে না। আয়শী বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যেতে পারবে না, হারিয়ে যাবে এই বিশাল শহরের ভিড়ে। ধ্রুব এই সুযোগটাই কাজে লাগিয়েছে। আয়শী পা দিয়ে মাটিতে লাথি দিল, তারপর হনহনিয়ে বাথরুমে চলে গেল। ধ্রুব পেছনে দাঁড়িয়ে মৃদু হাসল। আয়শীকে রাগাতে দেখে ধ্রুবর ভীষণ ভালো লাগে। আয়শী রাগলে মুখ রক্তিম হয়ে যায়, নাকের ডগা কাঁপে। ধ্রুবর তখন ইচ্ছে হয় আয়শীর নাক কামড়ে লাল করে দিতে, আয়শীর ঠোঁটে স্পর্শ করতে। আফসোস ধ্রুব এখন তার শেষ অদম্য ইচ্ছা পূরণ করতে পারছে না। তবে পারবে, একদিন পারবে। ধ্রুব সেদিন আয়শীকে নিজের সাথে মিশিয়ে নেবে, আয়শীর সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাবে। সেদিন হবে ধ্রুবর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সেদিন আসবে, খুব শীঘ্রই আসবে। সুন্দর এক ফুরফুরে সকাল। প্যারিসের চারিদিকে কেমন যেন প্রেম প্রেম সুবাস। এ শহর প্রেমের শহর কিনা। সুন্দর এ সকাল উপভোগ করতে আয়শী ধ্রুব প্যারিস ঘুরতে বেরিয়েছে। নতুন দেশ, সংস্কৃতি, ঐতিহ্য, এ সব কিছু আয়শীকে ভীষণ মুগ্ধ করছে। আয়শীর মনের ক্ষত জাদুর ন্যায় হাওয়ায় মিলিয়েছে। আয়শী হাসছে প্রাণ খুলে। হাসতে আয়শীর চোখ ছোট হয়ে ভ্রুতে ভাঁজ পড়ে। সর্বোপরি ভীষণ সুন্দর দেখায় আয়শীকে। আয়শীকে ভালো থাকতে দেখে ধ্রুব খুশি হয়। ধ্রুবর বলিষ্ঠ হাতের ভাঁজে আয়শীর নরম হাত ডোবে। আয়শীর এসবে মনোযোগ নেই। সে তো মগ্ন প্রেমের শহরের প্রেম সাগরের স্রোতে ভেসে যেতে, ডুবে যেতে, হারিয়ে যেতে, উন্মাদ হতে। ধ্রুব বলল, কিছু খাবে? আয়শী হেসে বলল, না, শুধু দেখবো। ধ্রুব ঠোঁট হাসে, মুখ হাসে। ধ্রুব বলে, শুধু দেখলে পেট ভরবে? আয়শী উত্তর দেয় না। ধ্রুব আয়শীকে সাথে করে তুর্কিশ রেস্টুরেন্টে প্রবেশ করে। ধ্রুব আয়শীকে চেয়ার টেনে বসতে দেয়। আয়শী বসে, ধ্রুব খাবার অর্ডার দেয়। ট্রপস, মাউস অফ চকলেট, লাফাউটিস, কনফিট দি কার্নার্ড আর ওয়াইন। ওয়াইনের নাম শুনে আয়শী তাৎক্ষণিক বলল। আমি মদ খাবো না। ধ্রুব ভ্রু কুচকায়, বলে, ওয়াইন মদ না। কিন্তু মদের মতো। আমি এসব ছাইপাশ খাবো না। ঠিক আছে ঠিক আছে, তোমার খেতে হবে না, আমি খাবো শুধু। আয়শী মুখ বাঁকালো, বলল, নেশা জাতীয় দ্রব্য খাওয়া ভালো না। ধ্রুব মৃদু হাসে, ঠোঁট কামড়ে বলে, আমি খারাপ তো, তাই খারাপ জিনিস খাই। আয়শী তীক্ষ্ণ চোখে ধ্রুবকে পরখ করে। ধ্রুব ভ্রু বাঁকারে আয়শী দ্রুত চোখ সরিয়ে নেয়। প্রায় আধ ঘন্টা পর আয়শীদের টেবিলে খাবার আসে। অনেক দেরি করে খাবার দিয়েছে ওরা। বাংলাদেশে অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যে খাবার দিয়ে দেয়। এখানে এত দেরি করলো কেন? সার্ভিস ভালো না? আয়শী প্রশ্ন করে। ওরা এত দেরি করে খাবার দিল কেন? ধ্রুব আয়শীর প্লেট আয়শীর কাছে এগিয়ে দিতে দিতে বলে, ওরা অর্ডার দেওয়ার পর খাবার রান্না করে দেয়, গরম থাকে, খেতে ভালো লাগে তখন। ধ্রুব আয়শীর কোলে সাদা কাপড়ের মতো কিছু একটা রেখে দেয়। আয়শী চেনে এই কাপড়। ছোটবেলায় খাবার খেতে গেলে আয়শী জামা নষ্ট করে ফেলতো, তাই মা এই কাপড় রেখে খাইয়ে দিতেন। কিন্তু আয়শী তো এখন বড় হয়েছে, ওর এই কাপড় কেন লাগবে? আয়শী প্রশ্ন করে। আমার লাগবে না এই কাপড়। ধ্রুব নিজের কোলেও একটা কাপড় রাখে। খাবার চামচ দিয়ে নেড়ে বলে, এটা রাখা ভালো, ভুল করে খাবার ফেলে দিলে কাপড় নষ্ট হবে না। আয়শী চুপ থাকে। আয়শী টেবিলে রাখা খাবার একবার জরিপ করে নেয়। খাবারগুলো যেন কেমন কেমন। আয়শী ট্রপসের প্লেট থেকে খেতে নিল। মুখে এক চামচ দিতে আয়শী মুখ কুঁচকে ফেলে, ওয়াক বলে আর্তনাদ করে ওঠে। এগুলো কি? ধ্রুব নিরালায় খেতে খেতে বলল, কালো মাশরুম। মানে আমরা এখানে ব্যাঙের ছাতা খেতে এসেছি? ছি। ধ্রুব মৃদু হেসে আয়শীর মুখে ট্রপসে এক চামচ জোরপূর্বক প্রবেশ করিয়ে বলে, খাও, সব মাশরুম ব্যাঙের ছাতা হয় না,
এই মাশরুমগুলো চাষ করা হয়, খেতে থাকো, একসময় ভালো লাগবে। আয়ুষী ধ্রুবর কথা মতো খেতে থাকে। পেটে ক্ষুধা তার, তাই না খেয়েও উপায় নেই। আয়ুষী খেতে খেতে একসময় উপভোগ করতে থাকে ট্রপস। আয়ুষী মাউস অফ চকলেট খায়। চকলেটটা খুব বেশি মোলায়েম, মুখে দিলেই হাওয়ার ন্যায় মিলিয়ে যাচ্ছে। দারুণ খেতে। ধ্রুব খাচ্ছে আর একটু পরপর ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে। আয়ুষী দেখছে কিন্তু কিছু বলছে না। তার সামনে বসে কেউ মদ গিলছে ভাবতে আয়ুষীর গা গুলিয়ে যাচ্ছে। ধ্রুব যদিও বলেছে এসব মদ না, তবুও আয়ুষীর ভীষণ অস্বস্তি লাগছে। আয়ুষী প্রশ্ন করল, এইসব খেয়ে আপনার নেশা হয় না? না, অভ্যাস আছে। ওয়াইনে খুব কম পরিমাণে নেশা থাকে। আমি ওয়াইন ছাড়া অন্যান্য হার্ড নেশা জাতীয় ড্রিঙ্কস খেয়ে থাকি। অর্থাৎ মদ? হ্যাঁ। আয়ুষীর বমি পেল। ছি, ধ্রুব মদ খায়? আয়ুষী বলল। এইভাবে না দেখে কাছে এসে বসলেও তো পারো। ধ্রুব চোখ বুঝে ঠোঁট নাড়িয়ে বলল। ধ্রুব তা চোখ বুঝে আছে, তাহলে সে বুঝলো কি করে আয়ুষী তাকে দেখছিল? ধ্রুব কি মাথার পেছনে আরো দুখানা চোখ আছে? হবে হয়তো। ধ্রুবর জন্য অসম্ভব কিছু না। আয়ুষী পা টিপে টিপে ধ্রুবর পাশের চেয়ারে বসলো। ধ্রুব এবার চোখ খুলে তাকালো। আয়ুষীকে আপাদমস্তক গভীরভাবে দেখে বলল। শাওন নাওনি? আয়ুষী মাথা নেড়ে না বোধক উত্তর দিল। আয়ুষী উসখুস করছে, হাত দুখানা একসাথে বেঁধে ঘষছে। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। আমি চাই আপনি আমার মন থেকে মৃদুল নামক অভিশাপকে চিরতরে মুছে ফেলুন। আমাকে এমন ভালোবাসুন যেন আমি ভুলে যাই। আমার অতীতের সমস্ত জঘন্য স্মৃতি যেন আমি ভুলে যাই। আমি চাই আপনি আমার দেয়া এই সুযোগে কাজে লাগান। আমার মন ভাঙার কারণ না হন। একবার হেরেছি, আমি বারবার হারতে পারবো না। আমার মধ্যে সেই শক্তিটা আর নেই। অনেক কষ্টে আমি নিজের মনকে বুঝিয়েছি। দয়া করে আমার মনকে আবার ভেঙে ফেলবেন না। মরে যাব আমি তাহলে চিরতরে। আয়ুষী কাছে। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে আয়ুষীর দিকে চেয়ে, সে কি ঠিক শুনছে? তার কান তার সাথে কি বেইমানি করছে? যে ভালোবাসা পাওয়ার জন্য সে এতদিন যন্ত্রণায় ছটফট করেছে, নিচু থেকে নিচু স্তরে নেমেছে, খারাপ থেকে খারাপ হয়েছে, সে ভালোবাসা তাকে এখন হাত নেড়ে রাখছে। ধ্রুবর শকুনি মস্তিষ্ক অচল হয়ে রইল, কিন্তু মাথায় প্রবেশ করছে না। মাথা ভন ভন করছে। ধ্রুব একজন নিখুঁত পরিকল্পনাকারী ব্যক্তি। আজ অবধি সে যে ছক সাজিয়েছে তা দুর্দান্তভাবে সফল হয়েছে। আয়ুষী হলো ধ্রুবর জীবনের সবচেয়ে জটিল একটি কেস। ধ্রুব ভেবেছিল আয়ুষীকে অর্জন করা তার বা হাতের খেল। যে উপায়ে সে অন্যান্য মেয়েদের বশ করেছে, একই উপায়ে সে আয়ুষীকে বশ করতে সক্ষম হবে। অথচ ধ্রুব ভুল ছিল। আয়ুষী ছিল একটি ছোট্ট বৃত্ত, যাকে কেন্দ্র করে অনবরত ঘুরপাক খাচ্ছে মৃদুল নামক এক শক্ত প্রাচীর। ধ্রুব যখন আয়ুষীকে ছুঁতে চেয়েছে, মৃদুল তখন তার প্রাচীর তুলে আয়ুষীকে রক্ষা করেছে। ধ্রুব পারেনি আয়ুষীকে তার বশে আনতে। তাই সে ভেবেছে যদি না থাকে প্রাচীর, কেন্দ্র হয়ে পড়বে একা, মরিন, দুর্বল। প্রাচীরের অভাবে কেন্দ্র যখন ধুকে ধুকে মরবে, ধ্রুব তখন কেন্দ্রকে ছুঁয়ে দেবে, বশীভূত করবে নিজের ইন্দ্রজালে। হ্যাঁ, ধ্রুব তাই করেছে। মৃদুল নামক প্রাচীরকে ধ্রুব উপড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলেছে নর্দমায়। যে নর্দমা ঘৃণা ধারা বৃষ্টিত, যে নর্দমা ঘৃণার কাছে পরাজিত। অতপর ধ্রুব বহু ত্যাগ তিতিক্ষা করে আয়ুষীকে নিজের করেছে। আজ এখন এই মুহূর্ত থেকে আয়ুষী ধ্রুব। ধ্রুব এতদিনের কঠোর পরিশ্রম সফল হয়েছে। ধ্রুব অবশেষে আয়ুষীকে অর্জন করেছে। মৃদুলকে বিভৎসভাবেই না হেরে গেল। আয়ুষী মেয়েটা অবশেষে ধ্রুব নামক জঘন্য লোকের প্রেমে পড়ল। আয়ুষী শির অবনত করে বসে রয়েছে, পিঠ ঠেকিয়ে দিয়েছে চেয়ারের শক্ত হাতরে। আখিদয় চলচল টলমল। বৃষ্টিটা যেন ধেই ধেই করে খেলা করছে আয়ুষীর ওই মায়াবী আখিদয়ে। ধ্রুব আয়ুষীর নরম মাখন ন্যায় হাত নিজের হাতে পুরে নিল। আয়ুষীর গরম গালে হাত রেখে শুধালো। আয়ুষী, তাকো আমার দিকে। আয়ুষী আখির পল্লব নেচে ওঠে। পল্লবের ধাক্কায় চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়ায়। আয়ুষী ঠোঁট চিপে ধ্রুবর দিকে দৃষ্টিপাত করে। গভীর একটি নিঃশ্বাস ছেড়ে ধ্রুব বলে, আমাদের প্রেমের শুরুটা খুব কঠিন ছিল, তাই না? মানুষ সুখের লাগিয়ে প্রেম চাহে, অথচ প্রেম মেলে না। আমি তোমায় চেয়েছিলাম, পেলামও, তবে পেয়েও যেন পেলাম না। জীবনে আমি কোনো কিছু নিয়ে আফসোস করিনি, তবে আমার একটা বিষয়ে সারা জীবন আফসোস থেকে যাবে। যদি আমি মৃদুলের আগে তোমায় পেয়ে যেতাম,
হয়তো আমাদের প্রেমের শুরুটা তখন অন্যরকম হতো। আমাদের ছোট্ট একটা সংসার হতো। বারান্দায় দু একটা কাঠগোলাপের চারা থাকতো। কাঠগোলাপের সুবাসে গায়ে মেখে তুমি আমি প্রেমে মত্ত হতাম। অথচ তা হয়নি। তবে এখন যা হয়েছে আমি তাতেই খুশি। তুমি আমার কাছে সর্বদা আমার গোটা জগৎ ছিলে। আমি তোমায় পেয়ে গেছি, মানে সম্পূর্ণ দুনিয়ার সুখ পেয়ে গেছে। এখন আমার আর কিছুতেই আফসোস নেই। ধ্রুব সমুদ্রের ন্যায় শান্ত, স্থবির দৃষ্টিতে আয়ুষীর পানে তাকায়। ধ্রুবর চোখে এখন কত শত স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। চোখে আশার রংধনু জলজল করছে। আয়ুষী চেয়ে রয় ধ্রুবর দিকে। ধ্রুব এমন কঠিন কথা বলছে কেন? ধ্রুবর মুখে প্রেমের বাণী, ইস্কি ভীষণ অদ্ভুত। আয়ুষীর মাথা বোধ হয় ঘুরপাক খেল। তবে ধ্রুব যে মিষ্টি আশ্বাসের কথা বলেছে, সে একই কথা মৃদুলও তো বলেছিল। আয়ুষী মৃদুলকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত, অথচ আজ মৃদুল আয়ুষীর সকল আশার ওপর কাঁটাতার বিছিয়ে দিয়েছে। আয়ুষীর অমূল্য আশ্বাস সমূহকে আয়ুষীর সামনে পা দিয়ে পিষে ক্ষতবিক্ষত করেছে। ধ্রুব কি এমন করবে? আয়ুষী কি একবার বিশ্বাস করে দেখবে ধ্রুবকে? বিশ্বাস না করে যে আর উপায় নেই। আয়ুষীর জীবনের সকল প্রিয় মানুষ হারিয়ে গেছে। আয়ুষী চায় না ধ্রুব সবার মতো আয়ুষীকে ফাঁকি দিয়ে হারিয়ে যাক। ধ্রুব থাকুক যতদিন আয়ুষীর নিঃশ্বাস থাকে, ততদিন ধ্রুবর আয়ুষীর মনে উত্তপ্ত সূর্যের ন্যায় জলজল করুক। ঘৃণার মতো নোংরা অনুভূতি যেন আয়ুষীর মনে কখনো ঠাঁই না পাক। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ধ্রুব মাথা চুলকে মৃদু স্বরে বাচ্চাদের মতো আবদার করে, আমি কি তোমায় একবার জড়িয়ে ধরতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আয়ুষী অশ্রুতে টৈচুম্বর দেখে মাথা তুলে চায়। মন খারাপকে পুঁজি করে মাথা কিঞ্চিত দোড়ায়। ধ্রুব যেন বিশ্ব জয় করেছে। ভূমণ্ডল, ভূমির সব যেন ধ্রুব হাতের মুঠোয় আজ। ধ্রুব দারুণ করে হেসে আয়ুষীকে টেনে চট করে নিজের করে বসিয়ে দেয়। আয়ুষী হকচকিয়ে যায়। আচমকা ধ্রুবর এমন বেহায়াপনা কাজে হতভম্ব হয়। ধ্রুব আয়ুষীর বাহু টেনে ধরে নিজের সাথে তার সাথের রক্ত জবাকে মিশিয়ে ফেলে। আয়ুষীর ঘাড়ে মুখ ডোবায়। ধ্রুবর উষ্ণ স্পর্শে আয়ুষী থরথর করে কেঁপে ওঠে। সর্বাঙ্গ যেন ভয়ঙ্কর ভাবে শিরশির করে ওঠে। আয়ুষী ধ্রুবকে জড়িয়ে ধরবে কি ধরবে না দ্বিধায় পড়ে যায়। অতপর নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে ধ্রুবর পিঠে হাত গুড়িয়ে দেয়। ধ্রুবর কাঁধে মাথা রেখে চোখের জল বিসর্জন দেয়। অশ্রুমাখা কণ্ঠে বলে, ধ্রুব, প্লিজ হাগ মি স্ট্রংলি। আমার শরীর থেকে মৃদুলের স্পর্শ মুছে দিন। মৃদুলের স্পর্শে কালো গন্ধে আমি ক্ষয় হয়ে যাচ্ছি। আমায় বাঁচান। ধ্রুব মৃদু হাসে। অবশেষে সে সফল। আয়ুষী ধ্রুবকে নাম ধরে রেখেছে। ধ্রুবর বুকে শীতল স্রোত বয়ে গেল। সম্পূর্ণ দেহ মৃদুমন্দ কেঁপে ওঠে। ধ্রুব স্পষ্ট শুনতে পায় বারান্দার প্রতিটা কোণায় আয়ুষীর কণ্ঠে উচ্চারিত নিজের নাম। ধ্রুব আয়ুষীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আয়ুষী যেন পিষে যায় ধ্রুবর বুকের সাথে। ধ্রুব যেন আজ আয়ুষীর নরম দেহ নিজের বুকের ভেতর প্রবেশ করিয়ে ফেলবে। আয়ুষীর কিছুটা কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। তবুও কষ্ট সহ্য করে পড়ে রয় ধ্রুবর বৃত্ত বুকের ওপর। ধ্রুব শুধু জড়িয়ে ধরে থামে না, প্রিয়তমাকে আরো গভীরভাবে অনুভব করতে আয়ুষীর ঘাড়ে মুখ ডোবায়। ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দেয় আয়ুষীর ঘাড়ে, কাঁধের আশেপাশে। আয়ুষীর পা থেকে রক্ত মাথায় উঠে যায়। মুচড়ে ধরে ধ্রুব টি শার্ট। চোখের ক্যানভাসে ভাসে মৃদুলের হাস্যোজ্জ্বল মুখ। আয়ুষীর চোখ খিচে নেয়, বিড় করে বলে, আমি তাকে মনে করতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। একটু পর ধ্রুব অনুভব করে আয়ুষীর নিথরতা। আয়ুষীর ঠান্ডা নিঃশ্বাস, কাঁধে আয়ুষীর ঠান্ডা নিঃশ্বাসের অনুভবে ধ্রুবর পশম জেগে ওঠে। ধ্রুব ভ্রুকুচকে আয়ুষীর মুখ টেনে নিজের সামনে ধরে। আয়ুষী জ্ঞান হারিয়েছে। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। সে জানে আয়ুষী কেন জ্ঞান হারিয়েছে। ধ্রুবর স্পর্শ আয়ুষীর সহ্য হয়নি। আয়ুষী মনে মনে ধ্রুবর স্পর্শে মৃদুলকে ভেবেছে। আয়ুষী যত বলুক সে মৃদুলকে ঘৃণা করে, ধ্রুব জানে আয়ুষী চাইলেও মৃদুলকে ঘৃণা করতে পারবে না। আয়ুষীর শেষ শক্তি নেই। ধ্রুবকে আয়ুষী মেনে নিয়েছে ঠিকই, তবে তার পেছনে এক গুরুত্বপূর্ণ কারণ আছে। আয়ুষী মৃদুলকে ভোলার জন্যই ধ্রুবকে আপন করেছে। ভেবেছে ধ্রুব পারবে আয়ুষীর স্মৃতি থেকে মৃদুলের নাম চিরতরে মুছে দিতে। অথচ ধ্রুব আজ সামান্য স্পর্শ করতে আয়ুষী মৃদুলকে ভেবে অচেতন হয়েছে। মেয়েটা অনুভূতির ক্ষেত্রে বড্ড নাজুক। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে আয়ুষীকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। হোটেলের ল্যান্ডলাইনে ফোন করে ডাক্তার ডাকে।
ডাক্তার এসে আয়ুষীকে চেক আপ করেন, অতপর ফরাসি ভাষায় বলেন, মিস্টার ধ্রুব, আমার মনে হয় আপনার স্ত্রী খুব গভীর এক মানসিক ট্রমায় আছেন। তার মস্তিষ্ক খুব আঘাত পেয়েছে। আপনি শুধু দেখবেন তিনি যেন তার পুরনো আঘাতের বিষয় নিয়ে খুব বেশি চিন্তা না করেন। এতে তার উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক্তার চলে যান। ধ্রুব আয়ুষীর পাশে শুয়ে পড়ে আয়ুষীর চুলে হাত বুলিয়ে দেয়। আয়ুষীর সুন্দর মুখশ্রীর দিকে চেয়ে রয় অপরক। ধ্রুবর কাছে আয়ুষী হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। পূর্বে ধ্রুব অনেক সম্পর্ক করেছে, তবে তাদের সবাই ছিল ধ্রুবর কাছে সস্তা। ধ্রুব যখন তাদের চেয়েছে তারা অবলীলায় ধ্রুবকে সঙ্গ দিয়েছে। তবে আয়ুষী ভিন্ন। আয়ুষীকে ধ্রুব পায়নি, বরং অর্জন করেছে। পাওয়া আর অর্জন করা দুটোর মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। যে পেয়েছে সে হারায় না কখনো, আর যে অর্জন করেছে সে পেয়েও একদিন না একদিন হারিয়ে ফেলে। আয়ুষীকে পেয়েছে মৃদুল, আর ধ্রুব আয়ুষীকে অর্জন করেছে। মৃদুল আয়ুষীর কাছে খারাপ হওয়া সত্ত্বেও আয়ুষী মৃদুলকে মনে করে। তাহলে ধ্রুবকে একদিন আয়ুষীকে হারিয়ে ফেলবে। ভয়ে আটকে ওঠে ধ্রুব। ধ্রুব আয়ুষীর কপালে ঠোঁট বোড়ায়। ছোট ছোট স্পর্শ এঁকে দেয় আয়ুষীর সম্পূর্ণ মুখে। প্রিয়তমাকে ছুঁয়ে দেখবার তৃষ্ণা যেন নেভে না, ক্রমশ বৃদ্ধি পেয়ে ধ্রুবর মনকে ঝলসে দেয়। ধ্রুব নিজেকে সামলায়। এখনো সময় আসেনি। আয়ুষীর মনে প্রেমের ফুল সদ্য ফুটেছে। এখনই সেই ফুলকে ছুঁয়ে দিলে তা পরিণত হওয়ার পূর্বেই ঝরে পড়বে। সময় দিয়ে হবে নিজেদের সম্পর্ককে। একদিন ধ্রুব আয়ুষীকে ছবে। ছুঁয়ে ছুঁয়ে আয়ুষীর দেহে ডুবে যাবে। আয়ুষীকে মাতাল করে নিজে মাতাল হবে। সেদিন কবে আসবে আজ কার নাকি বহুদূর। ধ্রুব আয়ুষীর ঠোঁটের পাশে আঙুল বুলিয়ে হাসকি কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যাবার সমস্ত পথ আমি বন্ধ করে দেব, দুনিয়া উল্টে দেব, ভূমণ্ডল ধ্বংস করে দেব। তবু আমার তোকে চাই। তুই যতদিন আছিস আমি আছি। তুই নেই, এই ধ্রুব ইউহান শেখ আর থাকবে না। প্রিয় রক্তজবা, আমার ভালোবাসার পরিমাপ তুই করতে পারবি না। পরিমাপের ঊর্ধ্বে আমার ভালোবাসা। আমার ভালোবাসার অর্জনের ধরন যেমন আলাদা, তেমনি আমার ভালোবাসা প্রকাশের ধরনও ভিন্ন। অতি শীঘ্রই তুই তা বুঝতে পারবি। তারপরের সময়গুলো ছিল ভিন্ন, ভীষণ রঙিন। ধ্রুব সময়ের ওপর নিজের কর্তৃত্ব ফরিয়েছে। আয়ুষীর মন থেকে মৃদুলের সমস্ত স্মৃতি ঝরে গেছে। মৃদুলের নাম এখন আয়ুষী সহ্য করতে পারে না, কান চেপে ধরে। যেন মৃদুলের নাম তার কানে প্রবেশ করা অর্থাৎ মহাপাপ। আয়ুষী আর পাপ করতে চায় না। জীবনে আয়ুষী শুধুমাত্র একটি পাপ করেছিল, তা হচ্ছে মৃদুলকে ভালোবাসা। এই এক পাপ আয়ুষীর জীবন থেকে সকল সুখ শুষে নিয়েছে। আয়ুষী একটা সময় এই পাপের আগুনে দগ্ধ হয়ে হাসতে ভুলে গিয়েছিল, বাঁচতে ভুলে গিয়েছিল। তবে আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ধ্রুবকে নিয়ে গড়ে উঠেছে আয়ুষীর এক নতুন জীবন। ধ্রুব এই মুহূর্ত সমূহ ভীষণ উপভোগ করছে। মাত্র এক বছরই ধ্রুব আয়ুষীর মন থেকে মৃদুলের সমস্ত স্মৃতি মুছে ফেলেছে। কি আশ্চর্য! আয়ুষী নামক প্রেমিকা সম্পূর্ণরূপে তার পাগল প্রেমিক মৃদুলকে ভুলে গেল। সুন্দর এক সকাল, আকাশের বুকে লাল কমলা সূর্য উঠেছে। সূর্য থেকে যেন তাজা তাজা রক্ত ঝরছে। গ্রীষ্মের উত্তাপের দাপটে ঢাকা শহর ক্লান্ত, অবসন্ন। আয়ুষী দুপুরের রান্না শেষ করে গোসল করতে ধ্রুবকে কক্ষে এসেছে। ধ্রুব বাড়ি নেই, কাজে গেছে। হয়তো আর একটু পর এসে যাবে। আয়ুষী তাই ধ্রুব আসার আগেই পরিপাটি হয়ে বসে থাকতে চায়। গা থেকে মশলার গন্ধ আসছে। দ্রুত গোসল করে নিল আয়ুষী। আয়ুষী চুলে গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বের হলো। সোফার উপর ধ্রুব বসে আছে। সোফার হেলান দিয়ে দু চোখ বুঝে আছে। সাদা ব্লেজার খুলে সোফার হাতলে ঝোলানো। শার্টের সামনের দুটো বোতাম খুলে রাখা। খোলা শার্টের ফাঁকে উকি দিচ্ছে ধ্রুবর লোভহীন বুক। খোলা বুকে ধ্রুবকে দেখতে ভীষণ লোভনীয় লাগছে। ইস, আয়ুষীর বুকটা কেঁপে উঠল যে। এই মুহূর্তে আয়ুষীর ধ্রুবকে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। ছি, কি সব ভাবছে! নিজের ভাবনা নিজের কাছেই প্রচন্ড লজ্জাজনক ঠেকল। আয়ুষী দ্রুত চোখ সরিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল থেকে গামছা খুলে চুল ছাড়তে লাগলো। আর চোখে হয়তো দু একবার তার সুন্দর স্বামীকে পর্যবেক্ষণও করা হলো। হঠাৎ ধ্রুব চোখ খুলে তাকায়। আয়ুষীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। আয়নার দিকে চেয়ে চুলের পানি ছাড়তে থাকে। ধ্রুব মিহি হাসে। আয়ুষী এতক্ষণ ধ্রুবর দিকে চোরা চোখে চেয়েছিল। ধ্রুব জানে বলেই ধ্রুবর ঠোঁটে মুচকি হাসি। যেন আয়ুষীর এই চুরি করে দেখা তার ভীষণ মজা লেগেছে।
ধ্রুব সোফা থেকে উঠে আয়শির পাশে দাঁড়িয়ে পেছন থেকে জাপটে ধরে আয়শিকে। আয়শির সামনে ঝুঁকে যায়, সর্বাঙ্গ থরথর করে কেঁপে ওঠে। ধ্রুব আয়শির কানে ঠোঁট বোড়ায়, মৃদু স্বরে বলে। কাঁপছো কেন? আয়শির লজ্জায় জমে যায়, সে কাঁপছে। ছি ছি, ধ্রুব কি ভাবছে? আয়শি কাঁপুনি কমানোর চেষ্টা করে, পারে না। ধ্রুব উষ্ণ নিঃশ্বাস আয়শির কান ছুঁয়ে যায়, আয়শির কাঁপুনি বিদ্যুৎ বেগে বৃদ্ধি পায়। কি মুশকিল! আয়শি নিজেকে ধ্রুবর থেকে ছাড়ানোর চেষ্টা করে, ঘরে। খাবার বাড়ছে, এসে খেয়ে নাও, তারপর যা ইচ্ছে করো। ধ্রুব আয়শির ঘাড়ে থুতনি রাখে, আয়নায় আয়শির প্রতিবিম্বের দিকে চেয়ে চোখ সরু করে বলে। যাচ্ছে তাই? আয়শি থতমত খেয়ে যায়, বোকা বোকা দৃষ্টিতে ধ্রুবর দিকে চায়, পরক্ষণেই হেসে বলে। সেটা দেখা যাবে, এখন চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে। ধ্রুব আয়শির ঘাড়ে ঠোঁট ঠেসে ছোট্ট একটা কামড় দেয়। নরম দেহে আয়শি কামড়ের ব্যথায় কোঁকড়ে ওঠে, ছিটকে ধ্রুবর থেকে সরে যায়, ঘাড়ে হাত ঘষে কাতর কণ্ঠে অভিযোগ করে। ইস, রাক্ষস নাকি, এত জোরে কামড় দেয়, জ্বলছে। ধ্রুব মৃদু হেসে দু হাত প্যান্টের পকেটে প্রবেশ করায়, বুক টান টান করে দাঁড়িয়ে বলে। আমার ভালোবাসার প্রকাশের ধরন এমনই। টলারেন্স ইজ বেটার অপশন। আয়শি মুখ কুঁচকে নেয়। আমার জামা কাপড় বের করো, শাওয়ার নেব। ধ্রুব বাথরুমের দিকে এগিয়ে যায়। আয়শি বিড়বিড় করে ধ্রুবকে দু একটা কথা বলে। কাবার থেকে ধ্রুব টি শার্ট এবং ট্রাউজার বের করে বিছানার উপর রাখে, অতপর কক্ষ থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। ধ্রুব সারাদিন কাজ করে এসেছে, খাবার খেতে হবে এখন। আয়শিরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ধ্রুব আসার আগে আয়শির কোনো কিছু খেতে পারে না, ধ্রুব নিষেধ। ধ্রুব কত শত নিয়ম, মাঝে মধ্যে আয়শি হাঁপিয়ে ওঠে। এসব নিয়মের বেড়াজালে জর্জরিত হয়ে আয়শি মাঝে মধ্যে নিজেকে অতরে হারিয়ে ফেলে। ধ্রুব গোসল করে বের হয়, বিছানার ওপর তার জামা কাপড় রাখা, আয়শি সব গুছিয়ে দিয়ে গেছে। ধ্রুব মৃদু হাসে, ভেজা টাওয়াল পাল্টে টি শার্ট ট্রাউজার পরে নেয়, কক্ষ ছেড়ে বের হবে। হঠাৎ আয়শির ফোন বেজে ওঠে, ধ্রুবর ভ্রু কুঁচকে যায়। আয়শির ফোন বিছানার ওপর রাখা, ধ্রুব হেঁটে যায় ফোনের দিকে। ফোন হাতে তুলে দেখে আয়শির ভাই তুষার কল করেছে। ধ্রুব কল কেটে দেয়। তুষার পরপর আরো দুবার কল করে, আবার ধ্রুব কেটে দিয়েছে। তুষার এবার বার্তা পাঠায়। বোন, তোর সাথে কতদিন কথা হয় না, দেখা হয় না, কতদিন হলো? একবার বাসায় আসবি, বাবা তোর কথা খুব বলছে। ধ্রুব ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে। ইমোশনাল ফুল পিপল। ধ্রুব ফিরতি বার্তা পাঠায়। আমি ভীষণ ব্যস্ত ভাই, সময় হলে একবার আসবো। ধ্রুব ফোন থেকে তুষারের নাম্বার ব্লক করে দেয়। তুষারের সাথে আয়শির বাবা মায়ের নাম্বার ব্লক করে। আয়শি যদি তার পরিবারকে সময় দেয়, তবে ধ্রুবকে সময় দিবে কখন? ধ্রুব কি তবে আয়শিকে হারিয়ে ফেলবে? না না, এর চেয়ে বরং আয়শির তাদের সাথে যোগাযোগ না রাখাই ভালো। আয়শি খাবার বেড়েছে, চেয়ারে বসে ধ্রুবর জন্য অপেক্ষা করছে। ধ্রুব সিঁড়ি ভেঙে নিচে নামছে, ভেজা চুল কপালের উপর লেপটে আছে, চুলের মধ্যে ফোঁটা ফোঁটা পানির বিন্দু। দেখে মনে হচ্ছে শীতের সকালে দুর্বা ঘাসের ওপর জমে থাকা শিশির ফোঁটা। ইস, ভেজা গায়ে কি সুন্দর দেখাচ্ছে ধ্রুবকে। ধ্রুব আয়শির পাশে চেয়ার টেনে বসে। আয়শি ধ্রুবর প্লেটে সবজির পরিবর্তে মাংস দিতে চায়। আজ আয়শি নিজের হাতে ধ্রুবর জন্যে গরুর মাংস রেঁধেছে। ধ্রুবর ভালো লাগবে দেখে প্রথমেই ধ্রুবর প্লেটে মাংস তুলে দিতে চায়, তবে ধ্রুব হাত দিয়ে আটকে দেয়, বলে। মিট না, ভেজিটেবল দাও। আয়শি বলে। মাংস একবার খেয়ে দেখো, ভালো লাগবে, আমি নিজে রেঁধেছি। নিজে রেঁধেছো কেন? সার্ভেন্ট আছে কি করতে? কাল থেকে যেন রান্নাঘরের আশেপাশে না দেখি তোমায়। এমন করে বলছো কেন? তোমার জন্যেও রান্না করতে আমার ভালো লাগে। আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নেই, আমার সাথে থেকে 24 ঘন্টা রোমান্স করো, আমি তাতেই খুশি। আয়শি লজ্জায় মুখ কুঁচকে ফেলে, দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে বলে। অসভ্য লোক। ধ্রুব মৃদু হাসে, সবজির প্লেট নিয়ে খেতে শুরু করে। দ্রুত খেয়ে রুমে আসো, আম ওয়েটিং। ধ্রুব চলে যায়। সার্ভেন্টের সামনে এমন কথা শুনে আয়শি লজ্জায় হতভম্ব হয়ে পড়ে, দ্রুত মাথা নিচু করে খেতে থাকে। সার্ভেন্ট বোকা বোকা চোখে আয়শির দিকে চেয়ে মুখ টিপে হেসে চলে যায়। আয়শি ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ধ্রুব এত নির্লজ্জ কেন? নিজের মধ্যে তো লজ্জার ছিটে ফোটা নেই, আয়শিকেও যখন তখন লজ্জায় মেরে ফেলে। অসভ্য লোক। ধ্রুব নিজের কক্ষে আসে, বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরে। ফোন হাতে নিয়ে ওসমানকে কল করে। ওপাশ হতে হ্যালো স্যার বলা হলে ধ্রুব গমগমের সুরে বলে।
বিকেলে তৈরি থাকবি, মৃদুলের কবর দেখতে যাব। ওসমান অবাক হয়, প্রায় 1 বছর পর মৃদুলের কবর কেন দেখতে চাইছে ধ্রুব? আবার কি নতুন কোনো ফোন দেওয়াচ্ছে সে? অবশেষে উদীয়মান চাঁদের কাছে পরাজয় স্বীকার করেছে উত্তপ্ত সূর্য। বাঁকা দেহে হেলে পড়েছে পশ্চিম দিশায়। চাঁদের আলোয় ঝলমল করছে ধরা। পবিত্র আলোয় মুছে যাচ্ছে সকল গ্লানি অভিশাপ। ধ্রুব এবং ওসমান এসে থেমেছে 1 বছর পুরনো মৃদুলের কবরের সম্মুখে। কবরের ওপরে ঘাস হয়েছে, আশেপাশে দু একটা ফুলের চারা দিয়ে উঠেছে। বলা হয় ফুল পবিত্রতার প্রতীক। মৃদুল সর্বদা পবিত্র ছিল, সেই জন্যই কি তার কবরে ফুল ফুটেছে? ধ্রুবর ঠোঁট হাসে, ওসমানের দিকে চেয়ে শুধায়। কবর খোঁড়ো ওসমান। কি করবো স্যার? কবর খুঁড়বে। ধ্রুবর স্পষ্ট উত্তর। ওসমানের আঁখির আকার অস্বাভাবিক হয়, চোখের কোণে বিস্ময়ের আভা লেপটে, ঠোঁট দুখানা হালকা ফাঁক হয়ে হ আকৃতি ধারণ করেছে। কি হয়েছে? এমন করে তাকিয়েছে কেন? যা করতে বলা হয়েছে করো। ধ্রুব ধমক দেয়। ধ্রুবর কঠিনতম চিৎকারে কবরের আশেপাশে গর্তে লুকিয়ে থাকা শেয়ালেরা কুকিয়ে ওঠে। গাছে গাছে বসে থাকা শকুন চিৎকার দেয়। মুহূর্তেই কবরের পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর। গা শিরশিরে, ওসমানের কপাল থেকে ঘাম ঝরে। ওসমান কপালের ঘামটুকু আঙুল দিয়ে মুছে শীতল কণ্ঠে বলে। আপনি যা আদেশ দেবেন স্যার। ওসমান কবর খুঁড়তে শুরু করে। কবর খোঁড়ার শব্দ ধ্রুবর কাছে অত্যন্ত মধুর শোনায়। ধ্রুব বুকে হাত ফাঁস করে চেয়ে রয় কবরের মাটির দিকে। কবর সম্পূর্ণরূপে খোঁড়া হয়। ধ্রুব কবরের সামনে আসে, মাথা ঝুঁকে কবরের দিকে তাকায়। কবরের মধ্যে মৃদুলের অস্তিত্বের ছিটে ফোটাও নেই, সব নিঃশেষ হয়ে গেছে। পোকামাকড় কবর ছেড়ে ঝাঁকে ঝাঁকে বাইরে বেরিয়ে আসছে। সে কি বিভৎস দৃশ্য! সাধারণ মানুষের গা কেঁপে উঠে যায়। অথচ ধ্রুব নির্বিকার চিত্তে চেয়ে রয় কবরের দিকে। কবরের মধ্যে থেকে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে। গন্ধে বোধহয় ওসমানের অজ্ঞান হবার উপক্রম। ওসমান নাকের রুমাল চেপে ধরে বলে। স্যার এখন কি করব? ধ্রুব কথা বলে না, হাঁটু গেড়ে বসে মৃদুলের কবরের পাশে। অতপর বলে। তুই হেরে গেছিস মৃদুল। আমি তোকে হারিয়ে দুর্দান্তভাবে জিতে গেছি। তুই পৃথিবীর ময়লা হয়েছিস, অথচ আমি আমার পৃথিবী জিতে নিয়েছি। তুই যন্ত্রণা ভোগে ধীরে ধীরে ক্ষয় হয়েছিস, অথচ আমি তোর ভালোবাসা মানুষের দেহের ভাঁজে ডুবে প্রতিদিন সুখের নেশায় ক্ষয় হচ্ছে। অবশেষে তুই হেরে গেলি, আর আমি কে দুর্দান্তভাবেই না জিতে গেলাম। ধ্রুব অত্যন্ত বিভৎসভাবে হাসছে। একে তো রাতের আধার, তার মধ্যে কবরের মাঝখানে বসে আছে ধ্রুব। এই মুহূর্তে ধ্রুবর হাসি ওসমানের গায়ের পশম জাগিয়ে তুলছে। ওসমান ভয়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। ধ্রুব এবার উঠে দাঁড়ায়। মৃদুলের কবরের আশেপাশে অনেকক্ষণ ধরে একটা কুকুর খুরখুর করছিল। ধ্রুব এবার কুকুরটার দিকে মনোযোগ দেয়। কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে। ক্ষুধা পাচ্ছে বুঝি? কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, অর্থাৎ হ্যাঁ, ক্ষুধায় মরে যাচ্ছে সে। ধ্রুব হাসে, কুকুরটার মাথায় হাত বুলিয়ে বলে। আমি এসে গেছি না, এবার থেকে আর ক্ষুধা লাগবে না। কুকুর কৃতজ্ঞতার দৃষ্টিতে চায় ধ্রুবর দিকে। ধ্রুব তার পকেট থেকে বন্দুক বের করে। তারপর একটা গুলির শব্দ। কবরের পরিবেশ ঝাঁঝরা হয়। ওসমান চকিতে নিচে যায়। কুকুরটা মাটিতে গড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ হওয়ার ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ছটফট করছে। ওসমান আটকে উঠে ধ্রুব একটা নিরীহ কুকুরকে কি করে মেরে ফেললো? কি দোষ করেছে এই কুকুরটি? ধ্রুব বন্দুক পকেটে পড়ে ওসমানের দিকে চেয়ে আদেশ দেয়। কুকুরটিকে মৃদুলের কবরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। ওসমান ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে চায়। ধ্রুব চোখ শুরু করে। ধ্রুব দ্বিতীয়বার হাড় কাঁপানো ধমক দেওয়ার আগেই ওসমান দ্রুত কুকুরটার মৃতদেহ টেনে মৃদুলের কবরে ফেলে। তারপর কবরের মাটি চাপা কুকুরটার মৃতদেহ ঢেকে দেয়। ধ্রুব হেঁটে চলে যাচ্ছে সেখান থেকে। হয়তো গাড়িতে উঠছে সে। ওসমান কপালের ঘাম মুছে ধ্রুবর পিছু পিছু আসে। ওসমান, তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি আজ এসব কেন করলাম। ধ্রুব গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুঝে বলল। ওসমান কপালের ঘাম মুছে বলল। আপনি যা করেন তাতে আমার প্রশ্ন থাকতে পারে না স্যার। আমি তো সামান্য এক গোলাম স্যার। গোলামের আবার কিসের প্রশ্ন? ধ্রুব আধো আধো চোখ খোলে, ঘাড় সামান্য কাত করে ওসমানের দিকে চায়। অতপর মৃদু নিঃশ্বাস ছেড়ে আবার সিটে হেলান দিয়ে চোখ বোঝে। ঠান্ডা কণ্ঠে শোধায়। জানো ওসমান, তোমার ম্যামকে আমি যেতে নিয়েছি ঠিকই, তবে এখনো সে পরিপূর্ণভাবে আমার নয়।
সে আমাকে লুকিয়ে মৃদুলের কবরে আছে। ঘন্টার পর ঘন্টা সে এখানে বসে তসবিহ পড়ে। পরকালে মৃদুলের সুখ চায়। এসবের মাঝখানে আমি কোথায়? কোথায় আমি কি যেতে গিয়ে হেরে যাচ্ছি না? হ্যাঁ, যাচ্ছি। তাই আজ মৃদুলের কবর থেকে মৃদুলের সকল চিহ্ন মুছে দিলাম। আর সে এখন থেকে একটা কুকুরের জন্য কান্না করবে, তসবিহ পড়বে। মৃদুলের জন্য আর কিছুই নেই। অবশেষে আমি সফল। মৃদুল হেরে যাবে আর আমি জিতে যাব। হতবাক ওসমান কথা বলতে ভুলে যায়। ধ্রুব কি আদৌ মানুষ? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি করে এত হিংস্র হয়? ধ্রুব আর কত নিচে নামাবে নিজেকে, আর কত খারাপ হবে? খারাপ হওয়ার সকল সীমা এসে পেরিয়ে গেছে। একে কেউ কি নেই যে ধ্রুবকে শাস্তি দেবে? ধ্রুব এমন করে যন্ত্রণায় ভুগবে যেমন করে ভুগেছে ধ্রুবর হাতে খুন হওয়া সকল মানুষ? নাকি ধ্রুব কখনো শাস্তি পাবে না, জয় ছিনিয়ে নেবে বাই হুক অর বাই ক্রুক? ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রাতের আধারের সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ধ্রুব এখনো বাড়ি ফেরেনি। আইসি ধ্রুবর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। সারা গা আজ কেন যেন ম্যাচ ম্যাচ করছে। আইসি শাড়ির আঁচল টেনে বিছানা ছাড়লো, আলমারি খুলে কিছু একটা খুঁজলো। আলমারির ভেতরের একদম কর্নারে কাঙ্ক্ষিত বস্তু পেয়েও গেল। আইসি আলমারি বন্ধ করে দিল। হাতে থাকা জিনিসটাকে যত্ন করে মুঠোয় পুরে বিছানায় এসে বসে। আইসি হাতের মুঠো খুঁড়ে জিনিসটা টিকে চায়। মৃদুলের একটু সুন্দর ছবি। এই 1 বছরে আইসির কাছে মৃদুলের যত স্মৃতি ছিল সব ধ্রুব নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধুমাত্র এই ছবি আইসি অনেক লুকিয়ে নিজের কাছে রেখেছে। ছবিতে মৃদুল কি সুন্দর করে হাসছে। আইসি যখন মৃদুলের এই হাসি মাখা ছবি দেখে আইসি চোখ ভেজে ওঠে। মৃদুলের ছবিতে কত শত চুমু আঁকে। মৃদুলকে আইসি ভুলতে চেয়েছিল, অথচ কি দুর্ভাগ্যের কথা। আইসির মনে 1 বছর পরও মৃদুলের স্মৃতি এখনো পূর্বের ন্যায় তাজা, ফকফকা। আইসির চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে ছবি ফ্রেমের ওপর পড়ে। আইসি মৃদুলের ছবিতে আলতো করে হাত বোলায়। আঁখিতে অশ্রুর আগমন, কণ্ঠনালী কাঁপছে। আইসি বিড়বিড় করে শুধায়, কেন এমন করলি মৃদুল? হঠাৎ টুপ করে কোথা হতে ধ্রুব এসে আইসির কোলে মাথা রাখে। আইসি হকচকিয়ে যায়। ছবিটি দ্রুত শাড়ির আঁচলের নিচে লুকিয়ে ফেলে। ততক্ষণে ধ্রুবর চোখে ছবিটি পড়ে যায়। ধ্রুব পাত্তা দেয় না। মৃদু হেসে আইসির গাল টেনে বলে। মন খারাপ? আইসি হাতের পিঠ দিয়ে ভেজা চোখ মুছে হাসার অভিনয় করে বলে, না। ধ্রুব ভ্রু কুচকে আঙুল উঁচু করে আইসির গাল থেকে অশ্রুবিন্দু ফেলে দেয়। আইসি বুঝে যায় সে আবারও ধরা পড়ে গেছে। আইসি ইতি উতি চেয়ে মুখশ্রী আড়াল করতে চায়, পারে না। ধ্রুব ততক্ষণে আইসির থুতনি চেপে মুখ নিচের দিকে করে নিয়েছে। আইসি ব্যথা পায়, বলে, ছাড়ো, ব্যথা পাচ্ছি। ধ্রুব ছাড়ে না, বরং গমগমের সুরে বলে, মৃদুলকে আবারও মনে করেছ? আইসি কথা বলে না। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব চোখ বুঝে নেয়। ক্লান্ত সুরে বলে, চুল টেনে দাও, বড্ড মাথা ধরেছে। আইসি হাত গড়িয়ে দেয় ধ্রুবর চুলে। কি সিল্কি ধ্রুবর চুল, হাত যেন ফসকে যায় বারবার। আইসি মনের সুখে ধ্রুবর চুলে হাত বুলিয়ে যাচ্ছে। ধ্রুব চোখ বুঝে বলল, খেয়েছে কিছু? আইসি বলল, না, তুমি না এলে তো খাবার খাওয়া যাবে না। ধ্রুব আইসির কোল থেকে উঠে বসে, টি শার্ট টেনে টুনে ঠিক করে বলে। চলো খেয়ে নে। আইসি উঠে দাঁড়ায় বিছানা থেকে, আঁচল টেনে ঠিক করে ধ্রুবর সাথে বেরিয়ে যায়। ধ্রুবর খাওয়া শেষ। আইসি তখনও খাচ্ছে। ধ্রুব সব কাজ অত্যন্ত দ্রুত করে। হাতের সাথে তার মস্তিষ্কের গতি যেন আস্ত চিতাভাগ। ধ্রুব ঠিক বলে সে আসলেই একটা চিতাভাগ, যার লাগাম আইসি কখনোই স্পর্শ করতে পারে না। ধ্রুব দৌড় আইসি থেকে 5 কদম এগিয়ে। আইসি এবার গুছিয়ে কক্ষে আসে। কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে আইসির চোখ কপালে ওঠে। ধ্রুবর হতে মৃদুলের সেই ছবিখানা। আইসির বুক ধড়াস করে ওঠে। দ্রুতপদে এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব ততক্ষণে রাগে কাঁপছে। আইসি ধ্রুবর থেকে ছবির ফ্রেম ছিনিয়ে নিতে চায়, পারে না। ধ্রুব আগুন চোখে আইসির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আইসি ভয়ে সিটিয়ে যায়। ধ্রুবর রাগকে আইসির ভীষণ ভয় পায়। রাগ হলে ধ্রুব তখন মানুষ থাকে না, বন মানুষে পরিণত হয়। যা ইচ্ছে হয় তাই করে, নিজেকে রক্তাক্ত করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তবে আইসিকে রাগের বশে ধ্রুব এখন পর্যন্ত আঘাত করেনি। তবে ধ্রুব নিজেকে যখন আঘাত করে, আইসির মনে হয় ধ্রুব যেন স্বয়ং আইসিকে আঘাত করেছে। ধ্রুবর শরীর থেকে যখন রক্ত চড়ে,
আয়শির মনে যেন কেউ ছুরি দিয়ে রক্তাক্ত করে ফেলে। আয়শি অনুভব করে ধ্রুবর ব্যথা, ধ্রুবর যন্ত্রণা, এ যেন এক আত্মা দুই দেহ। কাজ ভাঙার শব্দে আয়শি ধ্যান ভাঙে। আয়শি চৌকিতে মাটিতে তাকায়, মৃদুলের শেষ চিহ্নটুকু ধ্রুব নিঃশেষ করে দিয়েছে। আয়শির চোখ ভেজে। ধ্রুব আয়শির হাত চেপে ধরে। আয়শির চোখ মেলে ধ্রুবর দিকে চায়। ধ্রুব রাগে গড়গড় করে বলে, মৃদুলকে ভুলতে পারছো না, আমাকে আপন করতে পারছো না, কি চাইছোটা কি তুমি? আয়শি কেঁদে বলে, আমি ব্যথা পাচ্ছি ধ্রুব। ওহ ড্যাম, একটু ঝুলিয়ে ব্যথা শেষ হয়ে যাও, অথচ আমার বুকে প্রতিনিয়ত ব্যথা দিচ্ছে। শেষ হোক। ধ্রুব আয়শির হাত ছেড়ে দেয়। আয়শি হাত ঘষে ধ্রুবর দিকে চায়। ধ্রুব তখন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ধ্রুব মাটিতে থাকা ভাঙা কাচের উপর হেঁটে বারান্দায় চলে যায়। ধ্রুবর পায়ের কাছ ফুটে রক্ত ঝরছে, তরল রক্তে মাটির কার্পেট ভিজে যাচ্ছে। কার্পেটে লাল ছোপ ছোপ রক্ত দেখে আয়শি আটকে ওঠে। দৌড়ে বারান্দায় যায় সে। ধ্রুব ইজি চেয়ারে বসে দুলছে, দু চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে রাগ সামলানোর চেষ্টা করছে। আয়শি ধ্রুবর পায়ের কাছে বসে, ধ্রুবর পা হাত দিয়ে ছুঁয়ে দিয়ে অস্থির চিত্তে বলে, ধ্রুব চলো ব্যান্ডেজ করবে, তোমার পা অনেকটা কেটে গেছে। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ও, আমার কষ্ট তোমার চোখে পড়ে তাহলে? ধ্রুব আমি তোমায় ভালোবাসি, কেন এমন কথা বলছো তুমি? আমাকে ভালোবাসো? তবে মৃদুলের জন্য এখনো কেন চোখে জল ফেলছো? তোমার আর মৃদুলের মাঝখানে আমি কোথায় আইছি বলো? কোথায় আমি আইছি? আমি কি করে মেনে নেব যাকে আমি ভালোবাসি সে অন্য পুরুষের জন্য চোখের পানি ফেলছে? আমি হেল্পলেস আইছি, প্লিজ আমাকে এইভাবে তেলে তেলে মেরে ফেলো না। আয়শি ভেজা চোখে ধ্রুবর দিকে চেয়ে থাকে। ধ্রুব কষ্ট দেখে আয়শির বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সত্যি কি আয়শি ধ্রুবকে তার আচরণ দিয়ে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে? ধ্রুব এবার উন্মাদের ন্যায় চেয়ারে উঠে ওঠে, আবার কাচের উপর হেঁটে ড্রয়ার থেকে চুরি নিয়ে আয়শির হাতে ধরিয়ে দিয়ে বলে, নাও, নিজের হাতে আমি একেবারে মেরে ফেলো, তারপর মৃদুলকে মনে করে যত ইচ্ছা খেয়ে দাও, কিন্তু প্লিজ আমার সামনে অন্য পুরুষের জন্য চোখের জল ফেলো না। আমার বুকে কষ্ট হয়, ভীষণ কষ্ট। আয়শি ফ্যাল ফ্যাল দৃষ্টিতে ধ্রুবর দিকে চেয়ে রয়। ধ্রুব আবার বলে, মারো আমাকে। ধ্রুবর চিৎকারে আয়শির দেহ কম্পিত হয়। আয়শির ধপ করে হাত থেকে ছুরি ফেলে দেয়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে ধ্রুবকে। ধ্রুব আয়শির পিঠে হাত গড়িয়ে আয়শির ঘাড়ে মুখ ডোবায়। আয়শি ধ্রুবর পিঠ খামছে ধরে কেঁদে পড়ে। এমন করে বলো না ধ্রুব, আমি তোমায় মারতে পারবো না। একজনকে হারিয়েছি, অপরজনকে হারানোর শক্তি আমার নেই। তোমাকে হারানোর কথা ভাবলেও আমার বুক কাঁপে ধ্রুব। ধ্রুব মিহি হাসে। আয়শির পিঠে হাত বুলিয়ে মন খারাপের অভিনয় করে বলে, মৃদুলকে সম্পূর্ণরূপে ভুলে যাওয়া এসে। আয়শি ধ্রুবর পিঠের শার্ট মুছে ধরে কেঁদে বলে, আজ থেকে মৃদুলকে আমি ভুলে গেছি, ভুলে গেছি আমি মৃদুলের সকল স্মৃতি। ধ্রুব মুচকে হাসে, বিড়বিড় করে শোধায়। আহারে, ইমোশনাল ফুল গার্ল। ধ্রুব আয়শির কানের পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। আয়শি কেঁপে ওঠে। ধ্রুব আয়শির কানে ঠোঁট ঠেসে রেখে হির হির কণ্ঠে আবদার করে, আজ রাত আমার আবার তোমাকে চাই, রক্ত যাবা। আবার তোমার শরীরে উষ্ণ চুম্বন এঁকে নিজেকে হারিয়ে ফেলতে চাই। তোমার ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে ভুলে যেতে চাই সকল কষ্ট। কাল গোলাপ হয়ে নামতে চাই তোমার মনের বাগানে। ধ্রুবর কথা শুনে আয়শির বুক ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। আয়শি ধ্রুবর ঘাট থেকে মুখ সরায়, মৃদুর স্বরে বলে। কিন্তু ধ্রুব তোমার পা। ধ্রুব আয়শিকে কোলে তুলে নেয়। আয়শি নাকে নাক ঘষে হুইস্কি কণ্ঠে বলে, তোমার ছোঁয়ায় আমার সকল ব্যথার সুখ হয়েছে। তুমি আমার সুখ হবে রক্ত যাবা। কথা দিচ্ছে আমার সুখের রাজ্যে রানী করে রাখবে তোমায়। আয়শি মৃদু হাসে। পূর্বের সমস্ত মন খারাপ হু হু করে পালিয়ে যায়। ঠোঁট টেনে হেসে বলে, পাগল। তোমার জন্যে। আয়শি গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।